তো আজকের যে ভিডিওটা, এটা বেসিক্যালি ইন্ট্রোডাকশন টু মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং। তো আজকের যে পুরো ছোট একটা আমরা ক্লাসটা করব, সেই ক্লাসটা আমরা জানতে পারবো যে ডিজিটাল মার্কেটিংটা কি অ্যান্ড মার্কেটিংটা কি করে উৎপত্তি হয়েছে, এই টোটাল জিনিসটা কি করে একে অপরের সঙ্গে এক মানে সংযুক্ত, আবার বলতে পারো দুটো দুজনের থেকে আলাদা। ঠিক আছে, সেটা আমরা থ্রু দিস পিপিটি আজকে এক্সপ্লেন করবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে এই পিপিটিতে যেটা লেখা রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং মার্কেটিং কনসেপ্ট এন্ড দ্য ডিজিটাল স্ট্র্যাটেজিস। তো এই পিপিটিতে আমরা মার্কেটিংটা বুঝবো, আর তার সঙ্গে ডিজিটাল স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং কি করে রিলেটেড বা কি করে ডিফার করে সেটা আমরা জানতে পারবো। তো প্রথমেই আছে হোয়াট ইজ মার্কেটিং। তো এখানে যেটা লেখা রয়েছে, এটা একটা লাইনে একটা লেখা রয়েছে যে এক্সপ্লোর দ্য ফান্ডামেন্টাল ডেফিনেশন এন্ড পারপাস অফ দ্য মার্কেটিং। ফান্ডামেন্টালস এগুলো বলার আগে আমাদের বুঝতে হবে মার্কেটিং হলো কোনো কিছু সেলস জেনারেট করতে। আমরা যখন কোনো কিছু, এনি প্রোডাক্ট, এনি ব্র্যান্ড, এনি প্রফেশনকে যখন আমরা প্রমোট করি বা সেটাকে যখন আমরা বেসিক্যালি প্রচার করি, সেটাই হলো মার্কেটিং ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মনে করো তোমার একটা নতুন দোকান খুলেছো। তো যখন আমি সেটাকে লোকের কাছে ডাইরেক্ট গিয়ে বলছি যে আমি দোকান খুলেছি, আসুন আমার দোকানে কিছু কিনুন, সেটা হলো একটা মার্কেটিং। তার থেকে আমাদের কি হচ্ছে, সেলস জেনারেট হচ্ছে। তো এটাই হলো আমাদের মার্কেটিং। ঠিক আছে, এরপরে কি আন্ডারস্ট্যান্ডিং মার্কেটিং। এবার আমরা একটু ডিটেলে বুঝবো যে মার্কেটিংটা কি বা কি করে সেটা আমরা ইউটিলাইজ করতে পারি। তো মার্কেটিং এর কিছু কি কনসেপ্ট থাকে, মানে মার্কেটিংটাকে আমরা কিছু কি কনসেপ্ট দিয়ে বুঝি। এক হলো ডেফিনেশন অফ মার্কেটিং, ইম্পর্টেন্স অফ মার্কেটিং, কাস্টমার রিলেশনশিপ, মিটিং কাস্টমার নিড। তবে এটার মানে কি? ডেফিনেশন অফ মার্কেটিং মানে হলো সংজ্ঞা, যেটা আমরা বাংলায় বলি সংজ্ঞা। তো বা মূল বৈশিষ্ট্যটা কি? মার্কেটিং ইনভলভস টু ক্রিয়েটিং, কমিউনিকেটিং এন্ড ডেলিভারিং কাস্টমার ভ্যালুস। বেসিক্যালি কি, আমরা মার্কেটিং করি আমাদের ব্র্যান্ডের ভ্যালুটাকে কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য। মানে আমাদের যে ব্র্যান্ড, মনে করো আমি এই টি শার্টটা বানিয়েছি, এই টি শার্টটা একটা নতুন ব্র্যান্ড, এই ব্র্যান্ডের স্টোরি, এই ব্র্যান্ডের ভ্যালুয়েশনটা যখন আমরা একটা কাস্টমারের কাছে বা একটা ক্লায়েন্ট বা একসাথে অনেক ক্লায়েন্টের কাছে পৌঁছে দিই, সেটাই হলো মার্কেটিং। তো এটা কি, বেসিক্যালি একটা কমিউনিকেটিং, মানে একটা আহ, কথা বলার ধরন, যেরকম আমাদের, যেরকম আমি বাংলায় কথা বলছি, এরকমই একটা মিডিয়াম। মার্কেটিং ইজ আ মিডিয়াম টু শো ইয়োর স্টোরি, শো ইয়োর ব্যাকগ্রাউন্ড, শো ইয়োর বেনিফিটস টু দা ক্লায়েন্ট। ইম্পর্টেন্স অফ মার্কেটিং, ইটস এইডস বিজনেস অফ গ্রাসপিং কাস্টমার নিডস এন্ড বুস্টিং দ্য সেলস। মানেটা কি? এটা বেসিক্যালি কি করে মার্কেটিং, যে কাস্টমার নিডসটা বোঝে, বুঝে তার নিডস অনুযায়ী আমরা জিনিসটাকে বুঝে প্রোডাক্টটা বানাই। সাপোজ তুমি একটা টি শার্ট কিনছো, এখনকার দিনে একটু হালকা ফুলকা একটু ওভার সাইজ টি শার্ট লোকে পছন্দ করে, আর যেটা কম টাকা হয়। তাহলে তুমি যদি একটা টি শার্ট বানাও লাইক দিস, যেটার দাম হলো তোমার 200 টাকা, রাইট? এইবার সেই টি শার্টটাকে যদি তুমি ঠিকঠাক কাস্টমার কাছে পৌঁছে দিতে পারো থ্রু মার্কেটিং, তাহলে কি তোমার সেলসও বুস্ট হবে, আর ওরাও স্যাটিসফাই থাকবে। কারণ এখন একটা ছেলে যে টিনেজ, সে কখনোই 1000 টাকা 800 টাকা দিয়ে একটা টি শার্ট কিনবে না। সে অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট কে আমাদের একটা কম বাজেটে, অল্প বাজেটে কোনো কিছু পাওয়া যায় যেটা টেকসইও হয় অ্যান্ড দেখতেও সুন্দর হয়। তো আমাদের সেই নিডটা বুঝে যখন আমরা প্রোডাক্টটাকে বানাবো, তখন সেলসও বাড়বে। ঠিক আছে, কাস্টমার রিলেশনশিপ, মার্কেটিং ইনহ্যান্স দ্য রিলেশনশিপ লিডিং টু দ্য কাস্টমার লয়্যালটি। তার মানে কি, আমরা মার্কেটিং যেটা করছি সেটা দিয়ে প্রোডাক্টটা সেল করছি, প্রোডাক্টটা ব্যাপারে বলছি। এই যে যে প্রোডাক্টটা বলছি, যা যা বলছি, যে এটা গুড কটন, টেরি কটনের শার্ট, ভেরি সফট অ্যান্ড কমফোর্টেবল ওভার সাইজ টি শার্ট উইথ আ গুড ব্র্যান্ডিং অর গুড লোগো অ্যান্ড অল। তো এটা যখন কাস্টমারের রিকোয়ারমেন্ট ফুলফিল করছে, মানে কি, তাদের যখন এই জিনিসটা দেওয়ার পর আমরা দেখছি যে তারা স্যাটিসফাইড, বা তারা মার্কেটিং এর প্রচারে স্যাটিসফাই হয়ে এই জিনিসটা কিনছে, আর কেনার পর আবার সে একবার এই সেম প্রোডাক্ট অন্য কালারে বা অন্য প্যাটার্নে কিনছে, তার মানে কি, সে লয়াল হয়ে গেল আমার ব্র্যান্ডের। তাই জন্য আমাদের ব্র্যান্ড কোয়ালিটিটা মেনটেন করতে হয় সেই রিলেশনশিপটাকে বজায় রাখার জন্য থ্রু মার্কেটিং অর এনিথিং। মিটিং কাস্টমার নিডস, এফেক্টিভ মার্কেটিং ইজ অ্যাবাউট প্রফিটেবিলিটি, স্যাটিসফাই দ্য কাস্টমার ডিমান্ড। মানে কি, আমরা যে কোনো একটা জিনিস বানিয়ে দিলাম, আর সেটা যদি কাস্টমারদের নিডকে না ফুলফিল করে, তাহলে কিন্তু সেটা কখনোই গ্রো করবে না। মানে সাপোজ আমি একটা টি শার্ট বানালাম যার প্রাইস হলো 799, এইবার সেই টি শার্টটা দাম অনেক বেশি, অ্যান্ড আমাদের জানি যে আমাদের একটা এই যে ব্র্যান্ডটা, এটা বেসিক্যালি টিনেজদের জন্য বা একটা মানে নর্মাল 20 to 30 মধ্যে যে এজ পিপল থাকে তাদের জন্য বেশি এটা গ্রো করে, কারণ দে ইউজ টু ওয়্যার দিস পার্টিকুলার টি শার্ট। এইবার তারা কখনোই হট করে 800 টাকা দিয়ে একটা টি শার্ট কিনতে যাবে না, কারণ উই হ্যাভ অলরেডি মাল্টিপল কাস্টমার, মাল্টিপল কম্পিটিটার্স, যারা কি, যে একটু সস্তার জিনিস পছন্দ করে, মনে করো যারা 200 300 400 টাকার মধ্যে আসবে সেই জিনিস পছন্দ করে, আর সেই জিনিস যেন কোয়ালিটি স্কেপও হয়। তাহলে কি, আমি যদি কাস্টমার নিডকে ফুলফিল করি, মানে কি, মিডিয়াম প্রাইসে, গুড কোয়ালিটি আর ডিজাইনেবল, তাহলে আমার সেলটাও বাড়বে, কাস্টমারও স্যাটিসফাই থাকবে, আবার ফিরে এসে কিনবে। তো এটা আমার মনে রাখতে হবে। তাহলে কি, যদি আমি 799 প্রাইসের একটা প্রোডাক্ট দেখাই যেটা প্রিমিয়াম বলছি, সেটা গুড, সেটা সেল হতে পারে, কিন্তু তার জন্য মার্কেটিং কস্ট অনেক চলে যাবে। কিন্তু ক্লায়েন্ট, যে তোমার ক্লায়েন্ট কোয়ান্টিটি, সেটাও একটা লিমিটেড হয়ে যাবে।
কিন্তু যখন আমি একটা অ্যাভারেজ প্রাইসে একটা ভালো প্রোডাক্ট দিচ্ছি, তাহলে কি আমার যে কাস্টমার কোয়ান্টিটি সেটা বেড়ে গেল, অ্যান্ড আমার সেলসও বেশি পরিমাণে আসলো। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এইগুলো হলো বেসিক কনসেপ্ট। এরপর আমরা কি দেখবো? আন্ডারস্ট্যান্ডিং দ্য ফোর পিস অফ মার্কেটিং। ফোর পিস মানে কি? এই যে যে আমরা প্রোডাক্ট বা মার্কেটিং করব, প্রোডাক্টে যে কোনো প্রোডাক্টে মার্কেটিং করবো, তার চারটে পিস থাকে। পি ফর প্রোগ্রাম, পি ফর পার্থ চ্যাটার্জি। সো এই যে যে আমাদের টি শার্টটা আছে, তার নিডস গুলো ফুলফিল করার জন্য আমাদের কিছু কিছু জিনিস থাকতে হবে। প্রথম, ইফ ইউ আর স্টার্টিং আ বিজনেস, ইফ ইউ আর ডুইং আ বিজনেস, ইফ ইউ আর স্টার্টিং আ মার্কেটিং, তো এই পিস গুলো মনে রাখতে হবে। প্রথম হলো প্রোডাক্ট, তারপরে প্রাইস, তারপরে প্লেস, তারপরে প্রমোশন। মানে কি? এমন প্রোডাক্ট চুজ করতে হবে যেটা সবার কাজে লাগে, যেটা সবাই কেনে। লাইক আমাদের টুথপেস্ট যদি আমি এখন একটা বানাই, লোকের সবার লাগবে, ইজি টু অ্যাভেলেবেল আমরা করতে পারবো, আর প্রাইসটাও অ্যাভারেজ রাখতে পারবো। সেরকমই টি শার্ট যদি আমরা বানাই, তাহলে আমাদের কি রাখতে হবে? প্রোডাক্টটা এমন রাখতে হবে যেটা খুবই ইজি টু ওয়্যার, বেশি কমপ্লিকেটেড না, ইউজ টু মানে ইউজটা খুব সুন্দর, আর যেটা কাস্টমার নিডটাকে ফুলফিল করছে। এটা হলো প্রথম। তাই জন্য আমরা প্রোডাক্টের দিকে যেতে পারি। তার মানে কি, আমি যদি টি শার্ট প্রোডাক্টটা চয়েস করি, তাহলে এই প্রোডাক্টটা সেল হওয়ার চান্স আছে। তো আমি তাই জন্য এই প্রোডাক্টটা চুজ করছি। এর জায়গায় যদি আমি একটা স্যুট মানে লাইক কোট ব্লেজার চুজ করতাম, সেটা কিন্তু সবসময় সেল হবে না, অনলি সিজনাল অর অকেশনাল। তাই জন্য যদি আমার প্রোডাক্ট ঠিক জায়গায় ঠিকভাবে সিলেকশন না হয়, তাহলে আমরা কোনো বিজনেস স্টার্ট করে সেটা ডাউন হতে পারে, মানে বন্ধ হয়ে যেতে পারে। সেকেন্ড হলো প্রাইসিং। প্রাইসিং মানে কি? সাপোজ এই টি শার্টটা যেটা আমি কিনছি, সেটা অন্যান্য ব্র্যান্ডরা 500 টাকা দিচ্ছে। তো আমার টোটাল যদি কস্টিং আসে 200 টাকা, তাহলে আমি 100 টাকা প্রফিট রেখে, মার্জিনটা একটু কম রেখে, আমি এটাকে 300 রেখে 350 টাকা সেল করবো, যাতে প্রাইসিং এর কম্পিটিশনে তারা আমাদের থেকে মার খেয়ে যায়। এখন যদি সেম কোয়ালিটি, সেম প্রোডাক্ট, সেম ভ্যারিয়েন্ট আর সেম ডিজাইন যদি আমরা তাদের 350 টাকা দিচ্ছি, তাহলে ডেফিনেটলি সে 400 টাকা 50 টাকা বাজেটের জন্য সে কিন্তু আমাদের প্রোডাক্টের দিকেই আসবে, কারণ সেম জিনিস আমরা দিচ্ছি। তো প্রাইসিংটা খুব ইম্পর্টেন্ট। থার্ড হলো প্লেস। এইবার মনে করো যে আমি যদি এখন এই টি শার্টটা আমি কোনো এমন জায়গায় গিয়ে দিচ্ছি, সেল করছি, যে যেটা হলো ঠান্ডা জায়গা বা খুব গরম জায়গা। খুব গরম জায়গায় এটা আবার পড়তে পারবে না, আবার খুব ঠান্ডা জায়গায় এই টি শার্টটা পড়তে পারবে না। এটা কিরম জায়গায়, কিরম রিজিয়নে, লাইক কলকাতা, মুম্বাই, তোমার তামিলনাড়ু, দেন আমাদের যে এরিয়াগুলোতে গরম কম, লাইক মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, এরকম। আবার ঠান্ডা বেশি, যেরকম দার্জিলিং ফার্জিলিং, এইসব দিকেও আমরা, যেখানে খুব মানে লাইক সিকিমে প্রচুর ঠান্ডা পড়ে, সেখানে কিন্তু এই টি শার্ট গুলো চালানোর চান্স খুব কম। কোথায় চলবে? দার্জিলিং এ চলতে পারে, কালিম্পং এ চলতে পারে, শিলিগুড়িতে চলতে পারে। সো আমাদের এটা মনে রাখতে হবে যে প্লেসেসটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি এটা এখন গিয়ে হিমাচল প্রদেশে সেল করতে যাই, ইট নট গোয়িং টু সেল। কিন্তু সেম জিনিস যদি আমি এখন মুম্বাইতে গিয়ে সেল করি, ইট উইল ওয়ার্ক। অ্যান্ড আমি যদি সেম জিনিস আমি কোথায় সেল করি, লাইক যদি আমি তামিলনাড়ুতে গিয়ে সেল করি, ইট ওয়ার্ক। ঠিক আছে। ফোর্থ হলো আমাদের প্রমোশন। তো প্রমোশনটা কি? আফটার অল দিস, মানে যে তিনটে পি আছে, প্রোডাক্ট, প্রাইস, প্লেসমেন্ট, সব সিলেকশন হওয়ার পর আমাদের প্রমোশন স্ট্র্যাটেজি বানাতে হবে। মানে কি? আমি আমার নতুন ব্র্যান্ড করলাম, তার জন্য ফেসবুকে অ্যাড দিলাম, তারপরে আমি দোকানে দোকানে স্যাম্পল দিয়ে আসলাম। তারপরে আমি কি করলাম? স্যাম্পলের সাথে আমি কি করলাম, যে আমাদের লিফলেট দিলাম, ডিফারেন্ট শপে অ্যাপ্রোচ করলাম যে আমাদের প্রোডাক্ট নেই, আমরা বাল্কে নিলে এত কমে দিচ্ছি। এইগুলো হলো প্রমোশন। এছাড়া এখন ডিজিটাল মার্কেটিং যেহেতু চলে এসেছে, তো ডিজিটাল মার্কেটিং ওয়ে তো আছে। তো এই চারটে পি যদি আমরা প্রপারলি সিলেক্ট করি, তাহলে আমাদের ব্র্যান্ড দাঁড়াবেই দাঁড়াবে। আর যদি আমরা না প্ল্যানিং করে এক্সিকিউট করে ফেলি, তাহলে ব্র্যান্ড ডুবতেও পারে। এটা হলো আন্ডারস্ট্যান্ডিং ফোর পি। এরপরে কি? এরপরে হলো আন্ডারস্ট্যান্ডিং ডিজিটাল মার্কেটিং এসেনশিয়াল। এই যে যে আমি মার্কেটিং পড়লাম, এবার এই মার্কেটিং আর এর ডিফারেন্স তো আমরা আগে পড়বো, কিন্তু আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে দিচ্ছি কেন ডিজিটাল মার্কেটিং। আগেকার দিনে কি হতো? বড় বড় ব্র্যান্ড লাইক টাটা, দেন তোমার রেমন্ড, এদের ইনিশিয়াল কস্টিং খুব ভালো ছিল, মানে ইনিশিয়াল তারা ক্যাপিটালটা খুব ইনভেস্ট করতে পারতো। তাই জন্য এরা মার্কেটিং এ এগিয়ে যেত। আগেকার দিনে কি হতো? টিভিতে একটা সিরিয়ালদের যদি সময় আমরা একটা অ্যাড দিতাম, তাহলে 25 থেকে 10 লাখ থেকে 25 লাখ টাকা তাদের কস্টিং যেত। যেটা একটা নর্মাল ছোট, একটা নর্মাল স্মল বিজনেসের একটা পার্সনে, সাপোজ যদি আমার মুদিখানা দোকান থেকে, আমি কিন্তু সেটা করতে পারবো না। বা আমার যদি ছোট একটা স্যুট বা কোটের দোকান থাকে, আমি কিন্তু এটা করতে পারতাম না, কারণ আমাদের বাজেটের বাইরে। তাতে কি হতো? যে ব্র্যান্ড গুলো বড়, সে বড় থেকে বড় হয়ে যেত, আর যে ছোট ব্র্যান্ড, সেটা একটা লিমিটেড পিরিয়ডে আটকে যেত। এরপরে কি হলো? যত ডিজিটাল প্ল্যাটফর্ম লাইক গুগল, ফেসবুক এরা এলো, এরা যখন এই যে যে মার্কেটিং অপরচুনিটিটা আমাদের ইন্ট্রোডিউস করলো, কি করে? তারা দেখলো কি মোস্ট অফ দা পিপল তাদের এখানে এসে সার্চ করে, তো সেটাকে তারা ইউটিলাইজ করে মার্কেটিং প্ল্যাটফর্ম খুলে দিল। এতে কি হলো? আমাদের কস্টিংও কম লাগে। লাইক যে আমরা যদি 2-3 হাজার টাকা পার ডে বা 2-3 হাজার টাকা পার মান্থ খরচা করি, আমাদের একটা অডিয়েন্স ক্যাটাগরি স্টার্ট হতে পারে, মানে একটা অডিয়েন্স ফ্লো আসতে পারে যেটা দিয়ে সেল হবে। তাহলে কি, একটা স্মল বিজনেস পিপল এতে ইনভেস্ট করতে পারবে, একটা লার্জ স্কেলের বিজনেস এতে ইনভেস্ট করতে পারবে। এতে কি হলো? তাহলে এরা কি করলো? স্মল বিজনেসের কাছেও অপরচুনিটিটা এনে দিল। আর আমাদের যে কস্টিং মার্জিন, যেটা আমার আগে 10 লাখ টাকা খরচা করে 100 কোটি লোক দেখতো, এখন আমরা 10 লাখের জায়গায় যদি 3 লাখ ইউজ করি, তাহলে আমরা সেম 100 কোটি লোকের কাছে পৌঁছাতে পারি, ডিউ টু ডিজিটাল মার্কেটিং। এবার এর কিছু এসেন্সিয়াল পয়েন্ট আছে, মানে বলতে পারো একটা ইম্পর্টেন্স আছে। যেরকম ডিজিটাল মার্কেটিংটা কি, ডেফিনেশন অফ ডিজিটাল মার্কেটিং।
ডিজিটাল মার্কেটিং মানে হলো যখন আমরা কোনো কিছুকে ডিজিটালি প্রমোট করছি, লাইক অনলাইন টিভি দিয়েও হতে পারে, বা এই ডিজিটাল প্ল্যাটফর্ম লাইক গুগল, ফেসবুক, মেটা, এইসব দিয়ে যখন আমরা প্রমোট করছি, এটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। টুডে বলছে এর ইম্পর্টেন্স কি, মানে এখানে এখনকার ইম্পর্টেন্স কি। এখন 90%, হ্যাঁ এখনো 10% পিপল আছে যারা এখনো ফোনও চালাতে জানে না, বাট বাকি যে 80 to 90% পিপল তারা ফোনের উপর ডিপেন্ডেবল। সো অল পিপল আর রাইট নাও ডিজিটাইজ। তো আমরা যদি এইসব প্ল্যাটফর্মে আমরা নিজেদের অ্যাড চালাই বা প্রমোট করি, তাহলে কি চান্সেস আছে কি যে সব ধরনের অডিয়েন্সকে আমরা টার্গেট করতে পারছি, আর আমাদের ট্র্যাকিংটাও আর মনিটরিংটাও ইজি হচ্ছে, আর আমরা ট্রেন্ডের সাথে যেতে পারবো। কোর কম্পোনেন্টস অফ ডিজিটাল মার্কেটিং, এবার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিছু কিছু কোর কম্পোনেন্ট থাকে, এর থেকে ভেঙে চুরে অনেক কিছু এসছে, কিন্তু কিছু কিছু কোর কম্পোনেন্ট আমাদের রয়ে গেছে, যেরকম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও। মানে যখন আমরা গুগল, বিং, এই সব ধরনের সার্চ ইঞ্জিনের কাছে, গুগল, বিং, ইয়াহু, এগুলো হলো সার্চ ইঞ্জিন, এখানে যখন আমরা নিজেদের সাইটটাকে অপটিমাইজ করি, এইসব প্ল্যাটফর্মের জন্য যখন আমরা সাইটটাকে অপটিমাইজ করি যাতে তার ফার্স্ট পেজে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমাদের এই পার্টিকুলার ওয়েবসাইট বা পার্টিকুলার ব্র্যান্ডটাকে দেখায়, তখন তাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এরপরে কি হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং, যখন এইসব পার্টিকুলার প্ল্যাটফর্মে আমরা মার্কেটিং করি, পেড মার্কেটিং হোক, ফ্রি মার্কেটিং হোক, সেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং কি, এই যে আমরা ইনস্টাগ্রাম, ফেসবুকে যে ভিডিও দেখি, এই যে আমরা ইউটিউবে যে ব্লগ দেখি, বা আমরা দেখি কেউ লিখে, ব্লগ লিখে সেটা পোস্ট করছে, এইগুলো হলো কন্টেন্ট মার্কেটিং। এইগুলোর মিডিয়ামে আমরা আমাদের ব্র্যান্ডকে প্রমোট করতে পারি, বা আমাদের মেসেজটা, মানে আমরা যে কথাটা বলতে চাই, সেটা এই কন্টেন্টের মাধ্যমে বাকি মানুষদের বা বাকি যে আমাদের ক্লায়েন্টস আছে তাদের বোঝাতে পারি, বা তাদের ডেমোস্ট্রেট করতে পারি। ফোর্থ হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এইবার এই যে কন্টেন্ট মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর কম্বিনেশনে যখন আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে গিয়ে কন্টেন্ট পোস্ট করি, আর তার মধ্যে এসইও বা এসএমএম এর কিছু পার্ট সার্চ ইঞ্জিনের মতনই আমরা অপটিমাইজ করি, বা সেগুলোকে অপটিমাইজ করে আমরা কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করে কন্টেন্টের উপর দিই, যাতে বেশি ভিউজ আসে, রিচ আসে, অ্যাওয়ারনেস বিল্ড হয়, সেটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর ইমেল মার্কেটিং অ্যাজ অবভিয়াস, এটা পর বি বিজনেস টু বিজনেস এর জন্য। ইমেল মার্কেটিং বেসিক্যালি কিসের জন্য হয়, যখন আমরা বিজনেস টু বিজনেস কে টার্গেট করি বিজনেসের জন্য, বা মনে করো বিজনেস টু কাস্টমারকেও টার্গেট করি, বা ডাইরেক্ট টু কাস্টমারকে আমরা টার্গেট করি, তখন এই ইমেল দিয়ে যখন তাদের অ্যাপ্রোচ করা হয়, মানে ইমেল পাঠিয়ে তাদের বলা হয় যে পারচেস দ্য প্রোডাক্ট অর লাইক দ্যাট। আপ তোমরা দেখবে যে তোমাদের যে জিমেল থাকে, অনেক সময় দেখবে জিমেলে অনেক মেল আসে যাতে লেখা রয়েছে পারচেস দিস প্রোডাক্ট, দিস অফার ইজ গোয়িং অন বাই মিন্ত্রা বা অ্যামাজন। এইগুলো হলো ইমেল মার্কেটিং, ওরা প্রমোট করছে নিজের ব্র্যান্ডকে থ্রু ইমেল। এইগুলো হলো ডিজিটাল মার্কেটিং এর মেন এসেনশিয়াল। এরপরে কি আসছে, এরপরে আসতে হলো ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং। আমাদের বুঝতে হবে যে আমরা তো ট্রেডিশনাল মার্কেটিং তো সবসময় হারাতে পারি না। ডিজিটাল মার্কেটিং শুধু ডিজিটাল প্ল্যাটফর্মে আসে, ট্রেডিশনাল মার্কেটিং থাকবে সারা জীবন। কারণ তুমি মনে করো যে ডিজিটাল মার্কেটিং কোনো গ্রামে দিতে যাচ্ছ, গ্রামের অনেক মানুষের কাছে তোমার কখনোই অত ফিমিলিয়ার না তারা ফোনের সাথে বা ল্যাপটপের সাথে, সেখানে তোমাকে ব্যানার দিতেই হবে, সেখানে তোমাকে লিফলেট দিতেই হবে, সেখানে তোমাকে হোর্ডিং দিতেই হবে। তাতে কি, যে এই ট্র্যাডিশনাল মার্কেটে সারা জীবন থাকবে, কিন্তু থাকলেও গ্রোথ অলওয়েজ ডিজিটাল মার্কেটিং বেশি। সেটাই আমরা এই ডায়াগ্রাম থেকে ফলো করবো। প্রথম হলো রিচ। রিচ মানে কি, আমরা যদি দেখি একটা পার্টিকুলার হোর্ডিং দিলে, যদি আমি এখন ধরে নিই আমি আই এম ফ্রম কলকাতা, তাহলে আমি যদি কলকাতার পার্টিকুলারলি এক্সাইড মোড়ে একটা ব্যানার দিই, একটা হোর্ডিং দিই, তাও সারাদিনে হয়তো 10 থেকে 15 হাজার লোক দেখবে। সেটা আমরা ট্র্যাকও করতে পারবো না। কারণ কি, এই যে যে 10 হাজার লোক, 15 হাজার লোক যাচ্ছে, আমরা শুধু জানি যাচ্ছে, তারা আদৌ দেখছে, বুঝছে, স্টপ হয়ে দেখছে কিনা, আমরা কিছু ট্র্যাক করতে পারি না। সেকেন্ড, ডিজিটাল মার্কেটিং এ আমরা এর থেকে বেশি লোক ট্র্যাক করতে পারি আর রিচ করতে পারি, কারণ এটা ডিজিটাল প্ল্যাটফর্মের লোককেই দেখায়, তার বাইরে কাউকে দেখায় না। আর যারা যারা ডিজিটাল মার্কেটিং এ আছে তাদের সবাইকে এই জিনিসটা দেখাবে। তো রিচ ট্রেডিশনাল মার্কেটিং থেকে বেশি। কস্ট, ট্রেডিশনাল মার্কেটিং এ আমাদের এরকম একটা অ্যাড দিতে, হোর্ডিং দিতে 25 থেকে 30 হাজার টাকা মিনিমাম কস্টিং, সেটাই আমরা যদি ডিজিটাল মার্কেটিং এ করি, আমার 5 হাজার টাকায় সেই জিনিস হয়ে যাবে। ওখানে হয়তো 15 হাজার লোক দেখবে, এখানে 15 হাজার লোকই দেখবে, কিন্তু কত টাকায়, 5 হাজার টাকায়। থার্ড হলো এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে কি, যে এই যে যে আমার পার্টিকুলার পোস্ট বা কিছু করছি, এগুলোকে আমরা এঙ্গেজ করতে পারি, পিপলকে ধরে রাখতে পারি। কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা এই যে যে যত ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম আছে, আমরা রিটার্গেট করে তাদের কাছে বারবার মেসেজ দিয়ে, শেয়ার করে তাদের আমরা এঙ্গেজ রাখতে পারি, মানে তাদের আমাদের পার্টিকুলার ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রাখতে পারি, তাদের ইন্টারেস্টটা বজায় রাখতে পারি। ফোর্থ হলো কি, মেজারমেন্ট, যেটা আমি আগেও বললাম। ট্রেডিশনাল মার্কেটিং এর যে কতজন লোক দেখছে, কতজন লোক পারচেস করছে, এটা মেজারিং করা খুব টাফ আর অনেক কস্টলি। কিন্তু ফর ডিজিটাল মার্কেটিং ইজ ভেরি ইজি, কারণ অল অটোমেটেড, সব সফটওয়্যার দিয়ে ট্র্যাক হয়। আমরা ইজিলি দেখতে পারি কতজন লোক দেখেছে, কতজন কোন এরিয়া থেকে দেখেছে, কোন বয়সের লোক দেখেছে, সব আমরা ট্র্যাক করতে পারি। ফিফথ হলো ফ্লেক্সিবিলিটি। এই ফ্লেক্সিবিলিটিটা কি, আমরা ডিজিটাল মার্কেটিং আমরা কি করতে পারি, ভিডিও চালাতে পারি, ইমেজও দিতে পারি, সার্চ কিওয়ার্ডেও দিতে পারি, কলেও দিতে পারি, সব জিনিস আমরা করতে পারি। কেউ যদি আমি চাই কেউ আমাদের কল করুক, তাহলে সিটিএ কল টু অ্যাকশন বাটনে আমরা কল অপশন দিতে পারি। কেউ যদি চাই আমরা আমাদের পার্টিকুলার প্রোডাক্টটা পারচেস করুক, তাহলে ওখানে গিয়েও আমরা সেম জিনিস করতে পারি। কিন্তু
আমাদের পার্টিকুলারলি যে ট্র্যাডিশনাল মার্কেটিং, সেখানে কিন্তু এটা সম্ভব না। ব্যানারে কেউ গিয়ে ক্লিক করতে পারবে না, সেখানে নাম্বার আছে, কাউকে দাঁড়িয়ে সেই নাম্বারটা ডায়াল করে শুধু কল করতে পারবে, বা ওখান থেকে দেখে দেখে সে ওয়েবসাইটে ঢুকতে পারবে। তো ট্র্যাক আমরা করতে পারবো না যে কারা দেখছে কারা ভিজিট করছে। আর এটা ফ্লেক্সিবলও না ট্র্যাডিশনাল মার্কেটিং, বাট ডিজিটাল মার্কেটিং সেগুলো সবই ফ্লেক্সিবলি করতে পারে। এরপরে কি, এরপরে হলো এক্সপ্লোরিং ডিজিটাল মার্কেটিং চ্যালেঞ্জ। এবার ডিজিটাল মার্কেটিং এর নানান ওয়ে আছে, মানে প্ল্যাটফর্মস আছে, যেরকম কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, পেপার ক্লিক এগুলো আগে থেকে রয়েছে। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, অপটিমাইজেশন, আর ইমেল মার্কেটিং, আর কন্টেন্ট মার্কেটিং, আর পেপার ক্লিক মানে কি, যখন আমরা কোনো ক্লিক ওয়াইজ একটা কিছুকে পে করি, সে যে কোনো প্ল্যাটফর্ম হোক, তাকে বলে পেপার ক্লিক। এইগুলো হলো ডিজিটাল মার্কেটিং বেস। এখন এগুলো ছাড়া আর কি কি এসছে? এগুলো ছাড়া এসছে আমাদের ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তারপরে কি এসছে আমাদের অ্যাফিলিয়েটেড মার্কেটিং, তারপরে কি এসছে আমাদের, তারপরে কি এসছে বেসিক্যালি এই জিনিসগুলো ছাড়া আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি না, ভিডিও মার্কেটিং, পাবলিশিং মার্কেটিং, তারপরে কি ডাইরেক্ট টু কাস্টমার মার্কেটিং, বি মার্কেটিং, এত কিছু এই ডিজিটাল মার্কেটিং কে আরো ভেঙে ভেঙে করা হয়েছে। লাইক বি মার্কেটিং মানে আমি কেন বলছি, যে যখন আমরা লিঙ্কডইন বা টুইটারে আমরা বেসিক্যালি অ্যাড চালাই, এটা হলো ডাইরেক্ট বি মার্কেটিং। মানে কি, আমরা বিজনেসদের টার্গেট করছি, একটা বিজনেস আরেকটা বিজনেসকে টার্গেট করছে। বাকি প্ল্যাটফর্মেও সম্ভব, কিন্তু ওটা পার্টিকুলারলি তাদেরই জন্য। ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি, যখন আমরা কোনো ইনফ্লুয়েন্সারকে হায়ার করি মার্কেটিং করার জন্য, ওই আমাদের কন্টেন্টটাকে প্রচার করার জন্য আরো বেটার ভাবে, যাদের রিচ হলো হাই, যাদের ফলোয়ার্স হাই তাদের। আর তার সাথে আমি কি বললাম, আমাদের আরো দু তিনটে জিনিস আছে যেগুলো লিঙ্কড আপ উইথ দিস অল। কিন্তু এই যে যে পাঁচটা মেন পয়েন্ট, এটা সারা জীবন থাকবে, এটাকে করতেই হবে, তার সাথে সাথে বাকিগুলোকে আমাদের ফলো করতে হবে। তো এগুলো হলো বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল। এরপরে কি, এসেনশিয়াল এলিমেন্ট অফ ডিজিটাল মার্কেটিং। এইবার আমরা তো ওইগুলো মিডিয়াম পড়লাম, এবার এর মধ্যে এসেনশিয়াল কম্পোনেন্টস কি কি, যেরকম এসইও তে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা কি কাজে লাগে? এটা বেসিক্যালি আমাদের যদি ওয়েবসাইট আসে, সেই ওয়েবসাইটটা যদি থেকে থাকে, তাহলে তাকে যে কোনো সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে হলে আমাদের এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। মানে কি, যদি আমার একটা ওয়েবসাইট থাকে যেটা আমি গুগলে র্যাঙ্ক করাতে চাই, আমি যদি প্রপার এসইও করি, তাহলে এটা কি করে ফার্স্ট পেজে চলে আসে। ফার্স্ট পেজে চলে আসার মানে কি, লোকের ট্রাস্ট বিল্ড হয় যে না, এটা ফার্স্ট পেজে আসছে মানে কি এই ব্র্যান্ডটা ভালো। তখন তারা কি করে, আমাদের প্রোডাক্ট কেনে। তো আমাদের এসইওটা বেসিক্যালি সাইট র্যাঙ্কিং এর কাজে লাগে। এসিএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এগুলো যেরকম গুগলে আমরা মার্কেটিং করি, এটা বেসিক্যালি সার্চ ইঞ্জিনে যে আমরা মার্কেটিং, যে আমরা প্রসেস গুলো করি, সেগুলোকে ডিফাইন করে। কন্টেন্ট মার্কেটিং কি, মনে করো ব্লগ লিখছি আমরা, বা মনে করো আমরা কোনো কারণে কোনো পার্টিকুলারলি ভিডিও পোস্ট করছি, বা আমরা কোথাও গিয়ে আমাদের পিপিটি সাবমিট করছি, এগুলো সবই কন্টেন্ট। যখন আমি কন্টেন্টের মাধ্যমে এইসব প্ল্যাটফর্মে বা কোনো কোনো প্ল্যাটফর্ম যেগুলো এগুলোকে সাপোর্ট করে, সেখানে আমাদের ভিডিও দিচ্ছি বা আমাদের ব্যাপারে বলছি বা ব্র্যান্ডিং করছি। ব্র্যান্ডিং মিনস আমাদের পেহচান তৈরি করা, আমাদের ফটো দেওয়া, আমাদের লোগো দেওয়া, এটা কন্টেন্ট মার্কেটিং এর পার্ট। আর এটা ফ্রিও হয়, পেডও হয়। তো এগুলো আমরা কি করি, বেসিক্যালি কন্টেন্টের মাধ্যমে লোককে বোঝাই যে আমাদের ব্র্যান্ড ভ্যালুটা কি। এরপরে কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অবভিয়াসলি ফেসবুক মেটা আমরা জানি, আমরা আমাদের পেজ ক্রিয়েট করে সেখানে পিপল অ্যাড করে তাদের শেয়ার করে আমরা আমাদের নিশ বানাতে পারি, ইভেন সেখান দিয়ে সেলসও আসে। আমাদের ফ্রেন্ডসদের আমরা বারবার আমাদের পোস্ট শেয়ার করে বলতে পারি যে এই প্রোডাক্টটা নতুন এসে পারচেস করে দেখতে পারো। এতে আমাদের কি হয়, সেলস জেনারেট। এইগুলো প্ল্যাটফর্ম কি, ফেসবুক মেটা, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো সব আছে মেটার আন্ডারে। লিঙ্কডইন, পিন্টারেস্ট, দেন রেডিট, এগুলো প্রচুর প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা করতে, টেলিগ্রামও আছে। এরপর ইমেল মার্কেটিং কি, যখন আমরা ইমেল থ্রু কিছু প্রমোট করি, লাইক ডিফারেন্ট টাইপ অফ প্ল্যাটফর্ম আছে, যেমন ব্রেভো, মেলচিন, এইসব দিয়ে যখন আমরা মার্কেটিং করি, সেটাই হলো ইমেল মার্কেটিং। বাল্কে যখন আমরা মেল পাঠাই, বাল্কে যখন অডিয়েন্সকে টার্গেট করি। এট দ্য এন্ড অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সটা কি, গুগল অ্যানালিটিক্স, কনসোল, এরকম ডিফারেন্ট বহুত প্ল্যাটফর্ম আছে, যেগুলোকে আমরা কি করি, বেসিক্যালি ইন্টিগ্রেট করি আমাদের সাইট আর প্ল্যাটফর্ম গুলোর সাথে, যাতে কি হয়, আমরা ইজিলি তার মধ্যে কত লোক আসছে, কতজন ভিজিট করছে, কোন এজ গ্রুপ ভিজিট করছে, ওগুলোকে ট্র্যাক করতে পারি। এইটা হলো বেসিক্যালি আমাদের অ্যানালিটিকের কাজ। তো এই জিনিসগুলো না জানলে আমরা কোনোদিনই ডিজিটাল মার্কেটিং প্রপারলি করতে পারবো না। আর এগুলো যদি আমরা প্রপারলি জানি, তাহলে খুব কম কস্টেই আমরা যে কোনো ব্র্যান্ডকে দাঁড় করিয়ে দিতে পারি। এরপরে কি আসছে, সেলস ফানেল। এটা আমাদের খুব ভাইটালি বুঝতে হবে। আমি এটা এখানে আমি আপনার মানে তোমাদের একবার স্কেচ করে দেখাচ্ছি। এই যে আমার হাতে পেনটা আছে, আমি কালারটা চুজ করি বেসিক্যালি রেড। একটু ইয়েটা থিকনেসটা বাড়াই, আহ, একটু মোটা করছি। এই যে দেখছো, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, কনসিডারেশন, ইন্টেন্ট, ইভ্যালুয়েশন, পারচেস, আর নিচে হলো আমাদের ইম্পর্টেন্স। ঠিক আছে, এই যে যে জিনিসগুলো দেখছো, এই জিনিসগুলো বেসিক্যালি আমাদের ফানেলের মধ্যে পড়ে। এবার ফানেলটা কি, এটা বুঝতে হবে। মার্কেটিং এ একটা আইসক্রিম কোনের মতন একটা ফানেল ধরা হয়, যার তিনটে পার্ট থাকে। এরকম তিনটে পার্ট থাকে। প্রথম পার্টকে বলে টপ ফানেল, তারপরেরটাকে বলে মিড ফানেল, তারপরটাকে বলে
বটম ফানেল। এবার এই ফানেলটা কি? বটম মানে হলো শেষেরটাকে বলা হয় অলওয়েজ বটম, BOTTOM। এই বটম ফানেলটা কি? টপ ফানেল বেসিক্যালি কি করে, যখন যে সব আমরা প্রমোটিং এর মাধ্যমে লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এনি কাইন্ড অফ এসইও, এতে যখন লোকের কাছে আমরা নিজের জিনিসটাকে প্রথমবার প্রচার করি, তাদের কাছে আমাদের মেসেজটা পৌঁছায়, আমাদের ব্র্যান্ডের ছবি জানাই যে এটা একটা ব্র্যান্ড, এটাকে বলা হয় অ্যাওয়ারনেস। এই অ্যাওয়ারনেস যখন আমরা করি সেটা পরে হলো টপ ফানেলে, যখন আমরা লার্জ কোয়ান্টিটি পিপলকে টার্গেট করছি, এরা জাস্ট এদের মধ্যে আমরা ইন্টারেস্টটা জাগাচ্ছি, এখন ইন্টারেস্ট জাগেনি, তো এটাকে বলে হলো টপ ফানেলে। এরপরে আসে মিড ফানেল। মিড ফানেলটা কি? এই যে যে আমি মনে করো 2 কোটি 3 কোটি পিপলকে আমি আওয়ার করলাম, তাদের মধ্যে কিছু পিপল ইন্টারেস্ট হয়ে আমাদের তাদের ডিটেলস দিল, বা তাদের নাম দিল, ফোন নাম্বার দিল, বা এরকম কিছু দিল, বা ডাইরেক্ট সাইট ভিজিট করলো, আমাদের সাইটে আসলো, বা আমাদের প্রোফাইলে গেল। এরা কি ইন্টারেস্টেড পিপল, এদের বলা হয় মিড ফানেল। মানে এরা হলো 100 জনের থেকে বেরোনো 50 জন যারা ইন্টারেস্টেড। এরপর কি হয়? বটম ফানেল, মানে একদম নিচে, যেটা হলো আলটিমেটলি সেলস। এই যে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হলো 100 জন, তার থেকে 50 জন যারা ইন্টারেস্ট, তার মধ্যে দিয়ে 10 জন হয়তো যারা আমাদের প্রোডাক্টটা কিনবে, এরা হলো বটম ফানেলের পার্ট। এটা যখন আমরা ফলো করি, এটার ফলেই আমাদের বেসিক্যালি কি হয়, পার্টিকুলারলি সেল জেনারেট হয়। এই ফানেল অল ওভার ওয়ার্ল্ডে মার্কেটিং পিপল, ডিজিটাল মার্কেটিং পিপল সবাইকে ফলো করতেই হয়, আদারওয়াইজ কোনোভাবে সেল জেনারেট হবে না। যদি একটাও পার্ট আমরা মিস করে যাই, তাহলে আমাদের ফানেল একটা হ্যাং প্রসেসে থাকবে, মানে কি যতই আমরা টাকা ডালি, নয় সেলস আসবে না, নয় ব্র্যান্ডিং এর ট্রাস্ট আসবে না। এটা অনেক ক্ষেত্রেই হয়। যারা ই কমার্স করে তারা বেসিক্যালি বেসিক গুলো না করে তারা ডাইরেক্ট বটম ফানেলে চলে যায়, বা ডাইরেক্ট মিড ফানেলে চলে যায়, লাইক ডাইরেক্ট সেলস, বা দুটো একসাথে করতে যায়, যার ফলে কি হয়, ক্ল্যাশ হয়, আর আমাদের পুরো জিনিসটাই ফানেলটা ভেঙে যায় বা বিগড়ে যায়। তো অলওয়েজ মনে রাখবে, 1 বাই 1 প্রসেসটা আমাদের করা উচিত। এই তিনটে ফানেল যদি আমরা তিনটে টাইমিং এ ডিভাইড করি, তো প্রথম মাসে অ্যাওয়ারনেস, সেকেন্ড মাসে হলো আমাদের কনসিডারেশন, মিড ফানেলকে বলে কনসিডারেশন, লাস্ট মান্থ থেকে আমরা করব সেলস জেনারেশন। এই প্রসেসটা আবার 1 বছর পর সেম ভাবে ফলো করবো, কারণ সব জায়গায় চেঞ্জেস দরকার, আদারওয়াইজ কি হয় যে আমরা মুখ থুবড়ে পড়বো, আর আমরা যদি ট্রেন্ডের সাথে না থাকি তাহলে আমরা ব্যাকডেটেড হয়ে যাবো। তো হার ইয়ারে আমাদের সেম প্রসেস করতে হবে। যদি জানুয়ারিতে আমরা অ্যাওয়ারনেস চালাই, তো প্রথম 1-2 মাস আমাকে অ্যাওয়ারনেস মানে লোককে জানাতে হবে আমাদের ব্যাপারে, কি নতুন প্রোডাক্ট এসেছে তার ব্যাপারে। তারপরে কি করতে হবে, কনসিডারেশন করতে হবে, মানে যারা ইন্টারেস্টেড হলো তাদের নানান রিটার্গেটিং, বারবার মেসেজ করে, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে, ইমেল মার্কেটিং করে, তাদের বারবার বলতে হবে যে আপনি আসুন একবার দেখে যান। ওতে কি হবে, ইন্টারেস্ট ক্রিয়েট হওয়া পিপলরা একবার আসলে লাস্টে সেল জেনারেট হবে। দিস ইজ দ্য মিডিয়াম। তো এইভাবেই আমাদের সেল ফানেলটা অলওয়েজ মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কোনো মতেই আমরা আমরা এগুলোকে ফলো করতে পারবো না। মানে আমরা যদি এইগুলো না করি, তাহলে আমাদের বিজনেস কখনোই দাঁড়াবে না। ঠিক আছে? এরপরে কি? এরপরে হলো আমাদের দেখতে হবে হলো অমনি ভার্সেস মাল্টি চ্যানেল। এটা খুব ইম্পর্টেন্ট। মাল্টি চ্যানেল মানে কি, যখন আমরা একটা প্ল্যাটফর্ম দিয়ে অনেক প্ল্যাটফর্মকে টার্গেট করতে পারি, বা অনেক টাইপের প্ল্যাটফর্মকে টার্গেট করতে পারি, ওটা হলো মাল্টি চ্যানেল। লাইক আমি যদি একটা গুগলে যাই, গুগলে আমি প্রচার করলে আমার অ্যাওয়ারনেসও হয়, আমার কনসিডারেশন হয়, সেলস হয়, মানে একসাথে আমি 3-4টে করতে পারি। ঠিক আছে? তো এইভাবে আমাদের ফানেলটা আমরা ইজিলি জেনারেট করতে পারি। অমনি ফানেল কি, শুধু একটাই জায়গা আমরা প্রমোট করতে পারবো আর কোথাও, লাইক টিভি। তো এই দুটো মধ্যে এই ডিফারেন্স, বেসিক্যালি মাল্টি চ্যানেল মাল্টিপল জায়গায় করতে পারি, অমনি শুধু একটা জায়গায়। অ্যাট দ্য এন্ড আমরা দেখছি কি, অ্যাট দ্য এন্ড আমাদের ইনসাইট রোল, মানে মার্কেটিং এ আমাদের কি কি হলো। মার্কেটিং রোল মানে কি, মার্কেটিং রোলে আমরা কি জানলাম, যে বিজনেসকে দাঁড় করাতে হবে, মার্কেটিং কে আমাদের ওই 4 P তে ফলো করে করতে হবে। সেকেন্ড কি, ডিজিটাল এসেনশিয়াল যেগুলো আমি বললাম, এসইও, এসএমও, এগুলো আমাদের বুঝে রাখতে হবে যে কি করে কাজ করে। থার্ড কি, যাই করি আমাদের সেলস ফানেল মনে রাখতে হবে। ফোর্থ কি, চ্যানেল স্ট্র্যাটেজি, যা আমরা করবো একটা স্ট্র্যাটেজি ওয়াইজ অলওয়েজ চলবো। আন্তাবড়ি করলে কোনো দিনই আমাদের ব্র্যান্ড দাঁড়াবে না। আমি কখনো সোশ্যাল মিডিয়া করলাম, কখনো এসইও করলাম, এতে কোনো সময় স্টেবিলিটি পাবো না। আমাদের সব প্রপার, অল্প আমাকে এসইও করতে হবে, অল্প সোশ্যাল মিডিয়াও করতে হবে, অল্প পেড মার্কেটিংও করতে হবে, তাহলেই চলবে। এন্ড লাস্ট হলো কন্টিনিউ লার্নিং। এই যে যে বললাম ট্রেন্ডের সাথে যা আমি করছি, তার উপর কি নতুন ট্রেন্ড আসছে, কি নতুন আমি শিখছি, সেইগুলো আমরা এই কন্টিনিউ লার্নিং প্রসেসে জানতে পারবো। দ্যাটস ইট, এখানেই আমাদের পিপিটি শেষ হলো। আশা করি এই পিপিটিতে আমি তোমাদের কি মার্কেটিং কি, আর তার সঙ্গে ডিজিটাল মার্কেটিং কি করে রিলেটেড, আর কি ডিফারেন্সেস, সেগুলো সহজ ভাষায় বোঝাতে পেরেছি। যদি কিছু ডাউট থাকে, অবভিয়াসলি আমার পার্টিকুলার ভিডিওতে কমেন্ট করো। আর যদি কোনো মতে আমাকে এর ব্যাপারে আরো ডিটেলস জানতে চাও বা শিখতে চাও, তো ডাইরেক্ট আমাকে কল করতে পারো, আই এম অলসো প্রোভাইডিং কোর্স ফর ইট। তো এটার সঙ্গেই আমি আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর যত পারো শেয়ার করো। আই হোপ আমাদের এই জিনিসগুলো ইন ফিউচার তোমাদের আরো হেল্প করবে। থ্যাংক ইউ।